আজকে ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুলকরাজ আনন্দের লেখা একটা শর্ট স্টোরি এবং স্টোরিটার নাম হচ্ছে দ্য প্যারট ইন দ্য কেজ। তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রথমেই মুলকরাজ আনন্দ সম্পর্কে কয়েকটা কথা জানবো, তারপর আমরা গল্পটার ব্যাকগ্রাউন্ডটা জানবো, দেন গল্পটাকে অ্যানালাইসিস করব। মুলকরাজ আনন্দ জন্ম হচ্ছে 1905, মৃত্যু 2004, অর্থাৎ 1905 থেকে 2004 এই সময় তিনি বিলং করছেন। তিনি বেসিক্যালি 20th সেঞ্চুরির একজন রাইটার। তিনি 20th সেঞ্চুরির একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। আমরা যদি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের যে দুটো ব্রড ডিভিশন আছে, একটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেটাকে দেখি, তাহলে আমরা মুলকরাজ আনন্দকে বোথ প্রি অ্যান্ড পোস্ট দুটো ক্যাটাগরির মধ্যে রাখতে পারি। তো মুলকরাজ আনন্দ তিনি একজন 20th সেঞ্চুরির ইন্ডিয়ান ইংলিশ রাইটার, তার সাথে সাথে তিনি প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই যে দুটো সেকশন রয়েছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের, সেখানে তিনি বিলং করছেন। তা তার সম্পর্কে কয়েকটা কথা আমরা জানবো। যেমন দেখো, তিনি ছিলেন ইন্ডিয়ান ইংলিশ যে ফিকশন, সেই ফিকশনের একজন পায়োনিয়ার। ফিকশন কাকে বলে বাবা? ফিকশন মানে যেগুলো কাল্পনিক গল্প, অর্থাৎ নভেল হতে পারে, শর্ট স্টোরি হতে পারে, নভেলা হতে পারে, নভেলেট হতে পারে। এই যে লিটারারি জনরাগুলো আমরা পাই, এই লিটারারি জনরাগুলোর একজন পায়োনিয়ারিং ফিগার হচ্ছেন মুলকরাজ আনন্দ। পায়োনিয়ারিং ফিগার কাদেরকে বলা হয়? যাদের হাত দিয়ে কোনো একটা নতুন জনরা লিটারেচারের মধ্যে আসে। অর্থাৎ ইন্ডিয়ান ইংলিশে নভেল লেখার যে ট্র্যাডিশন, শর্ট স্টোরি লেখার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে নিয়ে এসেছিলেন কিন্তু মুলকরাজ আনন্দ। তিনি একা ছিলেন না, তার সাথে সাথে ছিল আর কে নারায়ণ এবং রাজা রাও। এই আর কে নারায়ণ, রাজা রাও এবং মুলকরাজ আনন্দ, এই তিনজনকে বলা হয় বিগ থ্রি অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। বিগ থ্রি অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, বা তাদেরকে অনেক সময় বলা হয়েছে দে আর দ্য ট্রায়ো নভেলিস্টস, TRIO, ট্রায়ো নভেলিস্টস অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। ওকে, তাহলে আমরা এই যে মুলকরাজ আনন্দকে পাচ্ছি, তার রাইটিংয়ের মধ্যে আমরা কোন কোন বিশেষত্ব দেখতে পাই? আমরা দেখতে পাই empathetic portrayals of India's marginalized poor, critiquing the traditional social structures that perpetuated their suffering. তার রাইটিংয়ের মধ্যে আমরা যারা ইন্ডিয়ান সোসাইটির পুয়ার মানুষ, যারা মার্জিনালাইজড, সমাজে যাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই সমস্ত বঞ্চিত দরিদ্র মানুষদের গল্পগুলোকে খুব সুন্দর করে তুলে ধরেছেন মুলকরাজ আনন্দ। তার কিছু বিখ্যাত নভেল আছে, যে নভেলগুলো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। তার মধ্যে আমরা পাই 1935-এর আনটাচেবল, 1936-এর কুলি, 1937-এর টু লিভস অ্যান্ড এ বার্ড। এই যে তিনটে নভেল, এই তিনটে নভেলই কিন্তু খুব বিখ্যাত, এবং তিনটে নভেলেই তিনি কিন্তু সোসাইটির যারা নিম্ন স্তরের মানুষ, অর্থাৎ যারা গরিব, দরিদ্র এবং মজুর, যারা লেবার ক্লাস, সেই লেবার ক্লাসের গল্প দেখিয়েছেন। দেখো, 1935-এর যে নভেল আনটাচেবল, সেখানে মুলকরাজ আনন্দ কাদের গল্প দেখিয়েছেন? যারা ঝাড়ুদার, যারা মেথর, তাদের গল্প। অর্থাৎ যারা ময়লা আবর্জনা সমাজ থেকে পরিষ্কার করে, সেই সমস্ত যারা লোয়ার ক্লাসের মানুষ রয়েছে, যাদেরকে আমরা আনটাচেবল বলি, অছুত বলি,
যাদেরকে ভদ্র সমাজ, যাদেরকে দেখে নাক ছিটকায়, সেই সমস্ত মানুষদের গল্প তিনি কিন্তু 1935-এর নভেল আনটাচেবলে দেখিয়েছে। 1936-এর নভেল কুলি, সেখানেও দেখো দরিদ্র মানুষদের গল্প, মার্জিনালাইজড পুয়ার যে সোশ্যাল ক্লাস রয়েছে তাদের গল্প, অর্থাৎ যারা কুলি মজুর, সেই কুলি মজুরের গল্প আমরা দেখতে পাচ্ছি 1936-এর নভেল আমাদের কুলিতে। আর আরেকটা নভেল যেটা রয়েছে 1937, টু লিভস অ্যান্ড এ বার্ড, এখানে আমরা এই যে চা বাগানের যারা মজুর রয়েছে, যারা চা বাগানে দিনমজুরি করে, সেই সমস্ত মানুষদের গল্প কিন্তু তিনি 1937-এর নভেল টু লিভস অ্যান্ড এ বার্ড এখানে দেখিয়েছেন। অর্থাৎ আমরা বলতেই পারি যে তার নভেলে তিনি মার্জিনালাইজড পুয়ার, যে সমস্ত সমাজের নিম্ন স্তরের যারা মানুষ রয়েছে, যাদেরকে সমাজ মার্জিনালাইজড করেছে, সেই সমস্ত মানুষদের গল্প তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং তিনি বেসিক্যালি তার রাইটিংয়ের মধ্যে যে জিনিসটাকে করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়াননেস। অর্থাৎ তার লেখাগুলো যখন আমরা পড়ব, আমরা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ল্যাঙ্গুয়েজ, ভারতের যে কালচার, যে ট্র্যাডিশন, সেইগুলোকে দেখতে পাবো। তার সাথে সাথে ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসেরও গল্প কিন্তু আমরা তার রাইটিংয়ের মধ্যে দেখতে পাই। এবং তার রাইটিংয়ের মধ্যে অনেক পাঞ্জাবি এবং হিন্দি শব্দের তিনি ব্যবহার করেছেন। পাঞ্জাবি শব্দ, হিন্দি শব্দ, অর্থাৎ ভারতের যে ভাষাগুলো রয়েছে, যেগুলো পপুলার ল্যাঙ্গুয়েজ, ভারতে হিন্দি একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, ভারতে পাঞ্জাবিও পপুলার ল্যাঙ্গুয়েজ, এই পপুলার ল্যাঙ্গুয়েজগুলোকে তিনি কিন্তু ডাইরেক্টলি ইউজ করেছেন। এবং তিনি এইগুলোকে কেন ব্যবহার করেছেন? এগুলোকে ব্যবহার করার পেছনে একটাই কারণ, যে তিনি ইন্ডিয়াননেসটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্র্যাডিশন, এই যে জায়গাটাকে তিনি ফুটিয়ে তুলেছেন তার রাইটিং স্টাইলের মাধ্যমে। এবং লিটারেচারে কন্ট্রিবিউশনের জন্য তিনি কিন্তু 1971-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। 1971-এ তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পিস প্রাইজ 1953-তে পেয়েছেন এবং পদ্মভূষণ 1968-এ পেয়েছেন। ইন্ডিয়ার যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে, আমরা জানি পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মভূষণ। ভারতরত্ন হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মভূষণ রয়েছে, পদ্মশ্রী রয়েছে। তো 1968-এ তাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, তো সেই মুল্ক রাজ আনন্দ, তার লেখা একটা গল্প দ্য প্যারট ইন দ্য কেজ, এটা আমরা আজকে পড়ব। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই গল্পেও কিন্তু তিনি ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইন্ডিয়ান কালচার, এই সমস্ত কিছুকে তুলে ধরেছেন। তাহলে প্যারট ইন দ্য কেজ, এই গল্পটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে নিই, যে গল্পটা কখন লেখা হয়েছে, কখন পাবলিশড হয়েছে, এর জনরা কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে এই গল্পটা আমরা প্রবাবলি বলতে পারি যে 1980s-এ লেখা হয়েছে। গল্পের যে এক্সাক্ট ডেট, দ্যাট ইজ আননোন। কখন গল্পটা লেখা হয়েছে আমরা কিন্তু এক্সাক্ট ডেট জানি না। আমরা বলতে পারি যে 1980s-এ লেখা হয়েছে। এবং এটা পাবলিশড হয়েছে কখন? এটা পাবলিশড হয়েছে, এই পাবলিকেশন ডেটেও অনেক কনফিউশন আছে, তাও আমরা কিছু ইনফরমেশন পাই পাবলিকেশন ডেট নিয়ে। প্রথমত এটা পাবলিশড হয়েছে 1984-এ। পাবলিশার কে ছিলেন? আর্নল্ড হেনেম্যান। আর্নল্ড হেনেম্যান নামে একজন ব্যক্তি, তিনি এটাকে 1984-এ পাবলিশ করেন। তারপর আমরা কি পাই? তারপর পাই এটা 1995-এ আবার পাবলিশড হয়েছে। এবং পাবলিশার ছিলেন কে?
পাবলিশার এবং এডিটর ছিলেন এস ওয়াসজি এবং কে এস দুগ্গল। আবার 1999-এ জাইকো পাবলিশিং হাউস এই গল্পটাকে আরেকবার পাবলিশ করে। তাহলে পাবলিকেশন ডেট এবং রিটার্ন ডেট এগুলো কিন্তু আমরা অনেকগুলো ডেট পাচ্ছি, কোনো একটা ডেটকে আমরা বলতে পারি না যে এই গল্পটা পার্টিকুলারলি এই ডেটেই পাবলিশড হয়েছে বা এই ডেটেই লেখা হয়েছে। আমরা রিটার্ন ডেট, পাবলিকেশন ডেট জানলাম। নেক্সট আমাদের যেটা জানতে হবে গল্পের জনরা। জনরা মানে এই গল্পটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো। দেখো এটা বেসিক্যালি তো একটা শর্ট স্টোরি। শর্ট স্টোরি মানে তোমরা প্রত্যেকেই জানো শর্ট স্টোরির পার্টিকুলার একটা ডেফিনেশন আছে যে শর্ট স্টোরি সাইজে ছোট হবে, সেখানে একটা সিঙ্গেল প্লট থাকবে, তারপর সেখানে লিমিটেড ক্যারেক্টার্স থাকবে, সেখানে গল্প একটা বিষয়কে কেন্দ্র করে যাবে এবং তার মাধ্যমে একটা গ্রেটার জিনিসকে ফুটিয়ে তোলা হবে। এবং শর্ট স্টোরির যেটা আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে শর্ট স্টোরিগুলো হবে ওপেন এন্ডিং। ওপেন এন্ডিং মানে কি, অর্থাৎ শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্প যখন আমরা পড়ি, আমরা যখন শেষ করি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যে না, গল্পটা এখনো অনেক কিছু বাকি রয়ে গেল। আমরা আর কে নারায়ণের দ্য গাইড বলে একটা নভেল পড়েছি। দ্য গাইডের এন্ডিংটাও দেখবে ওপেন এন্ডিং। আমরা গাইডের যে এন্ডিংটা পাই সেখানেও কিন্তু টোটাল আমরা বলতে পারি না যে একটা কনক্লুশন পেলাম। আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেল যে শেষমেশ রাজুর কি হলো, শেষমেশ আদৌ বৃষ্টি পড়লো কিনা, শেষমেশ রাজু কি সার্ভাইভ করলো নাকি মারা গেল। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন রয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যারা অডিয়েন্স, আমরা যারা রিডার, আমাদের কাছে আরো নতুন নতুন দিক খুলে যাচ্ছে। এই নতুন নতুন দিক খুলে যাওয়াকে বলা হয় ওপেন এন্ডিং। তাহলে যেহেতু এটা একটা শর্ট স্টোরি, এখানেও কিন্তু আমরা সেই ওপেন এন্ডিংটা দেখতে পাবো। তাহলে শর্ট স্টোরির মধ্যে পার্টিকুলারলি কোন জায়গাটাকে তুলে ধরছে এই নভেলটা? নাম্বার ওয়ান, ইট ইজ আ সোশ্যাল রিয়েলিজম। সোশ্যাল রিয়েলিজম মানে কি? সমাজের একটা বাস্তবিক গল্প, একটা বাস্তবিক চিত্র আমরা এই গল্পে দেখতে পাচ্ছি। সোসাইটির যে রিয়েলিস্টিক পিকচার, সেই রিয়েলিস্টিক পিকচারটাকে বলা হয় সোশ্যাল রিয়েলিজম। সোশ্যাল রিয়েলিজম ছাড়াও এই গল্পের যে সেকেন্ড জনরা সেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পার্টিশন লিটারেচার। পার্টিশন লিটারেচার কাকে বলা হয় বাবা? যে লিটারেচারে ভারতের যে পার্টিশন এবং সেই পার্টিশনের যে ইফেক্ট, যে ফলাফল, সেই ফলাফলকে নিয়ে ডিল করা হয় তাকে বলা হয় পার্টিশন লিটারেচার। আমরা প্রত্যেকেই জানি যে 1947-এ ইন্ডিয়াতে পার্টিশন ঘটেছিল। পার্টিশনের ফলেই কিন্তু স্বাধীনতা এসেছিল। 1947-এ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা হয়ে গেল পাকিস্তান, একটা হয়ে গেল ইন্ডিয়া। পাকিস্তানের দুটো ভাগ হলো, একটা পূর্ব পাকিস্তান এখন যেটা বাংলাদেশ নামে পরিচিত, আর আরেকটা হয়ে গেল পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান নামে পরিচিত। তাহলে পাকিস্তানের দুটো দিক আর মাঝখানে রইল ইন্ডিয়া। এবারে এই যে পার্টিশন, এই পার্টিশন কি করলো, তার ইফেক্টটা কি? দেখো, পার্টিশন মানেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কথার অর্থ কি? বহু মানুষ গৃহহীন হলো। পার্টিশন হওয়ার ফলে অনেক মানুষকে তাদের নিজস্ব জায়গা জমি বাড়ি ঘরদোর ছেড়ে এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে আসতে হলো। তাহলে আজকের গল্পেও কিন্তু সেই সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে পার্টিশন, এই পার্টিশনের গল্প নিয়ে আমাদের এই শর্ট স্টোরিটা লেখা হয়েছে। দেখো, 1947-এ পার্টিশনটা কেন হয়েছিল? ধর্মের ভিত্তিতে পার্টিশন হয়েছিল। অর্থাৎ
পার্টিশনের ফলে হিন্দু এবং মুসলিম এই যে ডিভিশন, এই ডিভিশনটা কিন্তু আরো একটা গ্রেটার জায়গায় পৌঁছে গেছিল। যারা হিন্দু ছিল তাদেরকে বলা হলো যে তোমরা চলে যাও ইন্ডিয়াতে, আর যারা মুসলিম তাদেরকে বলা হলো যে তোমরা চলে যাও হয় পাকিস্তানে না হয় বাংলাদেশে। তাহলে এখন তো বাংলাদেশ নাম হয়েছে, আগে তো বাংলাদেশ ছিল না 1947-এ। 1947 থেকে 1971 অবধি বাংলাদেশ বলে কিছু ছিল না। বাংলাদেশ 1971-এর পর সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এই যে পার্টিশন, এই পার্টিশন ডিসপ্লেস করলো অনেকজনকে। আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্টের জীবনেও সেম ঘটনা। সে থাকতো লাহোরে। লাহোর মানে বুঝতেই পারছো এটা পাকিস্তান। সেই লাহোর থেকে সে ইন্ডিয়াতে আসছে, সে অমৃতসরে আসছে, পাঞ্জাবে আসছে। তো তার যে জার্নি, তার যে গল্প, ওই পার্টিশনের ফলে তার জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তুলে ধরছে আমাদের শর্ট স্টোরি দ্য প্যারট ইন দ্য কেজ। গল্পটা টোটালি সিম্বলিক গল্প। আমরা এই টাইটেলটা নিয়ে অ্যানালাইসিস করব, পরে অ্যানালাইসিস করব টাইটেল নিয়ে। আমি বোঝাবো কেন গল্পের নাম দিয়েছে দ্য প্যারট ইন দ্য কেজ। প্যারট ইন দ্য কেজ মানে কি? খাঁচায় বন্দি টিয়া পাখি, তাই না? এখানে একটা টিয়া পাখি আছে, সেই টিয়া পাখিটা একটা ক্যারেক্টার। সেই টিয়া পাখিটা একটা ক্যারেক্টার, তার সাথে সাথে সেই টিয়া পাখি কিন্তু একটা সিম্বল। সেই সিম্বলটা আমরা কিন্তু বুঝবো। দেখো নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে গল্পের সেটিং অ্যান্ড টাইম। গল্প শুরু হচ্ছে, আমরা দুটো জায়গার গল্প দেখতে পাবো। একটা হচ্ছে অমৃতসর, একটা হচ্ছে লাহোর। অমৃতসর হচ্ছে ইন্ডিয়াতে, আর লাহোর হচ্ছে এখনকার দিনে পাকিস্তানে। বাট পার্টিশনের আগে অবধি, দেশ ভাগ হওয়ার আগে অবধি সবই তো ইন্ডিয়ার মধ্যেই ছিল। আজকে যেটা লাহোর, সেটাও তো একদিন ইন্ডিয়া ছিল। আর আমাদের যে অমৃতসর, সে এখনো ইন্ডিয়াতে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং এর মধ্যে দ্য স্টোরি ইজ সেট ইন দ্য সিটি অফ অমৃতসর ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়া শর্টলি আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947। ইন্ডিয়ার যে পার্টিশন হয়েছে 1947-এ, তার পরেরই গল্প। অমৃতসর যেটা পাঞ্জাবে অবস্থিত, সেখানকার ঘটনা। দ্য প্রোটাগনিস্ট রুকমণি, আমাদের গল্পের প্রোটাগনিস্টের নাম হচ্ছে রুকমণি, has just arrived there after a long and difficult journey on foot from her former home in Lahore। অর্থাৎ রুকমণি সে এতদিন লাহোরে থাকতো, কিন্তু যখন দেশ ভাগ হয়ে গেল, রুকমণি কিন্তু বাধ্য হলো লাহোর অর্থাৎ পাকিস্তান ছেড়ে ইন্ডিয়াতে আসতে। এবং তার ওই যে জার্নি, সে যে হেঁটে হেঁটে ওই লাহোর থেকে অমৃতসর এলো, এতটা দূর রাস্তা, সেই জায়গাটাকেও কিন্তু আমাদের এই রাইটার তুলে ধরেছেন। ওকে, এবারে হচ্ছে গল্পের ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ আমাদের গল্পটাকে কোন পার্সপেক্টিভ থেকে আমাদের রাইটার ফুটিয়ে তুলেছেন। এখানে আমরা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ দেখতে পাচ্ছি। গল্পের ন্যারেটার একজন আননেমড ন্যারেটার, অর্থাৎ বেনামি একজন কথক, তিনি গল্পটা বলছেন। তিনি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ব্যবহার করে বলছেন। দেখো, গল্পের রাইটার আর ন্যারেটারের মধ্যে পার্থক্য আছে। তোমাদের এই লিটারারি টার্মগুলো তোমাদের যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে ছিলে তখন কিন্তু এগুলো করানো হয়েছে। কেন করানো হয়েছে? যাতে এই বিষয়গুলো তোমরা বারবার মানে তোমাদের কাছে আসবে, তখন যাতে অসুবিধা না হয়। গল্পের রাইটার এবং ন্যারেটার দুজন কিন্তু আলাদা ব্যক্তি হয়। রাইটারকে মনে করো আমি একটা গল্প লিখছি, আমি হলাম রাইটার, আমি হচ্ছি লেখক। আমি কি করলাম? আমি একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে দিলাম।
সেই ক্যারেক্টারটা অনেক সময় তার কোনো নাম দিতে পারি, আবার অনেক সময় আননেমড হয়, বেনামি হয়। তাহলে আমি সেই ক্যারেক্টারের মাধ্যমে আমার যে পয়েন্ট অফ ভিউটা সেটা তুলে ধরছি, তখন সে হলো ন্যারেটর বা কথক। তাহলে আমাদের গল্পের যে ন্যারেটর সে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ব্যবহার করছে, অর্থাৎ রাইটার ন্যারেটরের মাধ্যমে গল্পটা বলছে এবং রাইটার এখানে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলাচ্ছে। দেখো থার্ড পার্সন মানে বুঝতেই পারছো, হি, সি, দে, রাম, সীতা, গীতা, মিতা, কোনো নাম ধরে বলা, এগুলোই হচ্ছে আমাদের থার্ড পার্সন। ন্যারেটিভ স্টাইল হচ্ছে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবং এখানে ক্যারেক্টার আমরা কাদেরকে পাই? আমরা বেসিক্যালি জানি এটা একটা ছোট গল্প। এই ছোট গল্পে অত্যধিক ক্যারেক্টার থাকবে না, ছোট গল্পে সবসময় লিমিটেড ক্যারেক্টার থাকবে, কারণ ছোট গল্পের স্টাইলটাই হচ্ছে এটা, লিমিটেড ক্যারেক্টার, একটা লিমিটেড প্লট থাকবে, লিমিটেড ইন সাইজ, ওপেন এন্ডিং, এই যে বৈশিষ্ট্যগুলো এইগুলো ছোট গল্পর মেন বৈশিষ্ট্য। তাহলে আমাদের যে প্রোটাগনিস্ট সেই প্রোটাগনিস্টের নাম হচ্ছে রুকমানি। রুকমানি হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট। সে হচ্ছে এখানে হেল্পলেস এল্ডারলি হিন্দু ওম্যান who has been uprooted from her home in Lahore and forced to become a refugee in Amritsar. She is desperate, lonely, and waiting for officials' aid that never comes. তাহলে গল্পের প্রোটাগনিস্ট হচ্ছে রুকমানি নামে একজন বয়স্ক হিন্দু মহিলা, যে 1947 আগে অবধি লাহোরে থাকতো, কিন্তু 1947 যখন পার্টিশন হয়ে গেল তাকে তখন কিন্তু লাহোর ছেড়ে চলে আসতে হলো অমৃতসরে, এবং অমৃতসরে এসে সে একজন রিফিউজি হয়ে গেল। রিফিউজি কাদেরকে বলা হয়? রিফিউজি কথার অর্থ হচ্ছে উদ্বাস্তু, অর্থাৎ দেশভাগের ফলে যে মানুষগুলোকে বাধ্য হয়ে এক দেশ থেকে অন্য দেশে আসতে হয়েছিল তারাই হচ্ছে রিফিউজি। তাহলে আমাদের রুকমানি হচ্ছে একজন রিফিউজি, সে হেল্পলেস, সে সরকারি সাহায্যের জন্য বসে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি সেই কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছে না, সরকারি সাহায্য থেকে তাকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। এটা হচ্ছে একটা ক্যারেক্টার। নেক্সট ক্যারেক্টার হচ্ছে দ্য প্যারট। এই প্যারটটাও একটা কিন্তু চরিত্র। প্যারটটা হচ্ছে একটা সিম্বল। দ্য প্যারট ইজ রুকমানিস পেট হুইচ শি ক্যারিজ ইন এ কেজ। প্যারট হচ্ছে এই যে রুকমানি তার পোষ্য, রুকমানি তাকে খাঁচায় করে নিয়ে যাচ্ছে। ইট সিম্বলিক্যালি মিরর্স হার ওন ট্র্যাপড কন্ডিশন। দেখো তাহলে প্যারটটা কি সিম্বলাইজ করছে বাবা? প্যারটটা সিম্বলাইজ করছে রুকমানির নিজস্ব যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে। কারণ দেখো রুকমানিও তো বন্দি, কিসের দ্বারা বন্দি? সিস্টেমের দ্বারা বন্দি। রুকমানির মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সিস্টেমের দ্বারা বন্দি। এই যে পার্টিশন, এই যে দেশভাগ, দেশভাগের ডিসিশনটা কাদের? সাধারণ মানুষের? না, কখনোই না। সাধারণ মানুষকে তো কখনো জিজ্ঞাসা করাই হয়নি যে তোমরা কি দেশভাগ চাইছো, দেশটাকে কি ভাগ করে দেওয়া হবে? না, সেটা কিন্তু কখনোই করা হয়নি। সরকারি যারা অফিসিয়ালস রয়েছে, যারা আপার পজিশনে রয়েছে, তারা তাদের মতো ডিসিশন নিয়ে নিয়েছে যে না, দেশটাকে ভাগ করে দিতে হবে, এবং দেশ ভাগ হয়ে গেছে। ওকে, নেক্সট ক্যারেক্টার হচ্ছে কে বাবা? এই যে প্যারট, এই প্যারট সম্পর্কে জেনে নিই, তারপর নেক্সট ক্যারেক্টারে যাব। দ্য প্যারট মাইন্ডলেসলি রিপিটস পাঞ্জাবি ফ্রেজেস ইট লার্ন ইন লাহোর। এবং এই প্যারটটা, প্যারট মানে তোতা পাখি, সেই তোতা পাখি কিন্তু কথা বলতে পারে। সে কি অনেক কথা বলতে পারে? না, সে একটা আধটা কথা বলতে পারে। দেখবে আমরা তোতা পাখি বা টিয়া পাখি কিনি, টিয়া পাখি দেখবে মানুষের নকল করতে পারে, তাদের মধ্যে এই কোয়ালিটি আছে এবং আমরা তাকে শেখাই। তো
এই যে প্যারটটা এও কিছু কথা শিখেছে, এ বারবার দুটো কথাকে রিপিট করে। একটা কি, नी तुन কি করনি হ্যায়, नी तुन কি করনি হ্যায়, এটা কি গো, পাঞ্জাবি কথা। অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। नी तुन কি করনি হ্যায়, অর্থাৎ তুমি কি করছো। অ্যান্ড नी तुन কিত্তি হ্যায়, হোয়ার আর ইউ, তুমি কোথায়। which poignantly underscore রুকমানিজ own confusion and loss। এবং এই যে প্যারটটা এই যে কথাগুলো বারবার রিপিট করছে, তা কি সিম্বলাইজ করছে, রুকমানির যে প্রেজেন্ট কন্ডিশন, সেই কন্ডিশনটাকে ভালো করে বোঝো। রুকমানিকে যেন প্রশ্ন করছে এই সোসাইটি, হোয়ার আর ইউ, তুমি আজ কোথায়, তোমার দেশ কোথায়, তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি তো লাহোর, তুমি তো সেখানকার বাসিন্দা, কিন্তু আজকে দেখো পার্টিশনের ফলে তুমি একজন রেফিউজি, তুমি একজন উদ্বাস্তু, তুমি বাধ্য হয়ে আজকে কোথায় রয়েছো, আজকে তুমি অমৃতসরে রয়েছো। আর কি বলছে, नी तुन কি করনি হ্যায়, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, অর্থাৎ তুমি এখানে কি করছো, তোমার লাইফ কি এটা, তুমি তো বাধ্য হলে এই লাইফটাকে লিড করতে। তাহলে আমাদের যে প্রোটাগনিস্ট রুকমানি, রুকমানির জীবনের যে লস, তার জীবনের যে কনফিউশন এই পার্টিশনের ফলে ঘটেছে, সেই কনফিউশন এবং লসকে দেখাচ্ছে আমাদের এই প্যারট এবং প্যারটের যে কথাগুলো। ওকে, নেক্সট ক্যারেক্টার কাকে পাচ্ছি, ডেপুটি কমিশনার। এই যে ডেপুটি কমিশনার, তার রোলটা কি বাবা। The deputy commissioner is an unseen government official in Amritsar from whom Rukmani desperately hopes to receive help. His absence and indifference represent the failure of the state to care for vulnerable refugees. ডেপুটি কমিশনারের নাম শোনা যাচ্ছে, কিন্তু তাকে কখনো গল্পে দেখা যাচ্ছে না। রুকমানি ওয়েট করে বসে আছে যে ডেপুটি কমিশনার সেখানে আসবে এবং তাদের মতো যারা রিফিউজি রয়েছে সেই রিফিউজিদের একটা বন্দোবস্ত করে দেবে, অর্থাৎ সরকারের তরফ থেকে কিছু ব্যবস্থা এই ডেপুটি কমিশনার এসে করে দেবে। কিন্তু এই গল্পে ডেপুটি কমিশনার প্রথম থেকে শেষ অবধি অ্যাবসেন্ট থাকছে এবং তার এই অ্যাবসেন্স কি তুলে ধরছে, তার এই অ্যাবসেন্স আমাদের কাছে তুলে ধরছে যে সরকার বা দেশ অসমর্থ। কিসে অসমর্থ, এই যে গরিব মানুষদের সুবিধা দিতে, সুযোগ দিতে যে অসমর্থ, সেই অসমর্থটাকে তুলে ধরছে। তাহলে দেখো কেন বললাম সোশ্যাল রিয়েলিজম, কারণ এই গল্পটা টোটালি রিয়েলিস্টিক। এখানে টোটাল একটা বাস্তবিক ছবি আমরা দেখতে পাচ্ছি। পার্টিশনের পরে ইন্ডিয়ান যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে কিন্তু মুলকরাজ আনন্দ তুলে ধরছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য গ্রাম স্টল কিপার। এ কে বাবা, এ হচ্ছে একটা মাইনর ক্যারেক্টার এবং সে হচ্ছে একটা ছোট্ট দোকান চালায়। Unlike the authorities, offers a small act of humanity by giving some free grams for Rukmani's hungry parrot. এর ছোট্ট পাড়া একটা দোকান আছে, এর মধ্যে কিন্তু হিউম্যানিটি রয়েছে, দয়ালু এবং একটা মানবিক যে ছবি এর মধ্যে দেখতে পাচ্ছি। দেখো সমাজে তো সবাই খারাপ নয়, সমাজে তো সবাই খারাপ মানুষ নয়, ভালো মানুষ তো অবশ্যই আছে। তাহলে এই যে গ্রাম স্টল কিপার, সে রুকমানির ওই প্যারটটাকে খাওয়ার জন্য কিছু ছোলা দিচ্ছে, কিছু ছোলা ফ্রিতে দিচ্ছে। কে দিচ্ছে, দ্য গ্রাম স্টল কিপার। ওকে, অর্থাৎ একজন দোকানদার, সে ছোলা টোলা বিক্রি করছিল, সে রুকমানির ওই প্যারটটার জন্য কিছু ফ্রিতে ছোলা দিচ্ছে। তাহলে এর মধ্যে হিউম্যানিটি আমরা দেখতে পাচ্ছি।
মানবিকতা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি দ্য ক্রাউড বা পাসার বাই, অর্থাৎ আরো অনেক লোক যারা রিফিউজি, তারা কি রিপ্রেজেন্ট করছে গো? দ্য কালেকটিভ কেয়স অ্যান্ড দ্য ইনডিফারেন্স অফ এ ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন। এই যে ক্রাউড, এই যে রুকমানির মতো আরো লোকজন যারা ওখান থেকে এখানে এসেছে, তাদের মাধ্যমে আমাদের রাইটার তুলে ধরছেন দ্য কন্ডিশন অফ পিপল আফটার মাথ দ্য পার্টিশন। তাদের জীবন টোটাল আপসাইড ডাউন হয়ে গেছে। আপসাইড ডাউন মানে ওলট পালট হয়ে গেছে। সেই ওলট পালট জীবনটাকে, সেই কেওটিক সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করছে এই ক্রাউড বা পাসার বাই। তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টার। তাহলে মেইন ক্যারেক্টার কিন্তু আমরা দুটোকে পাচ্ছি, রুকমানি এবং তার প্যারট। আর তার সাথে দেখতে পাচ্ছি ডেপুটি কমিশনার, তাকে কখনোই আমরা ডাইরেক্টলি গল্পে দেখতে পাচ্ছি না, তার কথা শুনতে পাচ্ছি, তার প্রেজেন্স কিন্তু কখনোই গল্পে দেখানো হচ্ছে না। অর্থাৎ রুকমানি তার জন্য ওয়েট করে বসে আছে যে সে আসবে, সে হয়তো সাহায্য করবে, বাট হি নেভার কামস। সে কখনোই আসছে না এবং কোনো সাহায্য করছে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের টোটাল যে গল্পের ক্যারেক্টার্স। এবারে গল্পের থিমস। আচ্ছা, গল্পের থিমস আমরা জানবো। থিমস জানার আগে আমরা মেইন স্টোরিটাকে জানবো। এখানে আমি মেইন স্টোরিটাকে কয়েক লাইনে রিপ্রেজেন্ট করেছি। কি বলা হচ্ছে? ক্লাচিং এ কেজেড প্যারট দ্যাট রিপিটস পাঞ্জাবি ফ্রেজেস ফ্রম লাহোর, elderly Rukmani sits helplessly on an Amritsar pavement. A refugee uprooted by partition, she desperately awaits aid from an indifferent official. The parrot's hunting calls, "Where are you?" mirror her own displaced existence, highlighting the tragic fate of those forgotten in the chaos of history. তাহলে গল্পে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা, বয়স্ক ভদ্র মহিলা, সে লাহোর থেকে এসেছে আমাদের অমৃতসরে, এবং তার হাতে একটা টিয়া পাখি আছে, যে টিয়া পাখিটা খাঁচার মধ্যে রয়েছে, এবং সে একজন রিফিউজি, দেশভাগের ফলে সে এখানে চলে এসেছে, এবং অমৃতসরে এসে সে ফুটপাতে বসে রয়েছে, এবং ফুটপাতে বসে সে সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো রকম সরকারি সাহায্য তার কাছে আসছে না। গভর্নমেন্ট তার প্রতি টোটালি কেয়ারলেস। তাহলে ইতিহাসে এরকম অনেক মানুষের জীবনে ঘটেছে। এই যে ইতিহাসে 1947, এটা একটা কেওস, এটা একটা ভয়ানক পরিস্থিতি। সেই ভয়ানক পরিস্থিতিতে অনেক মানুষকে গভর্নমেন্ট মুছে ফেলেছে, ভুলে গেছে। এবং এই যে প্যারটটা যেটা রুকমানির সাথে রয়েছে, সেটা বারবার কিন্তু পাঞ্জাবিতে বলছে, "হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ?" তা রুকমানি, তুমি তাকিয়ে দেখো, তুমি কি করছো, তুমি কোথায়? আদৌ কি তোমার আইডেন্টিটি আছে? আদৌ কি তোমাকে কোনো গভর্নমেন্ট সাহায্য দেবে? তুমি কে? তুমি কোথায় রয়েছো? এটা কি তোমার ঘর? এই সমস্ত প্রশ্ন কিন্তু করছে কে? করছে ওই প্যারটটা, এবং সেটা তুলে ধরছে সেই সমস্ত মানুষদের গল্প যারা ইতিহাসের এই পার্টিশনের ফলে যাদেরকে সরকার এবং আমাদের যে আপার ক্লাস মুছে ফেলেছে। তাহলে এটা হচ্ছে মেইন স্টোরি। এবারে গল্পের থিমের মধ্যে প্রথমে কি পাচ্ছি? দ্য হরর অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড পার্টিশন. The central theme is the immense human suffering caused by the 1947 partition. It explores the plight of millions who were left homeless, hopeless, and stripped of their past. তাকিয়ে দেখো, এই যে ডিসপ্লেসমেন্ট হলো 1947-এ দেশভাগের ফলে যে মিলিয়ন্স অফ পিপল,
লক্ষ লক্ষ মানুষ তারা তাদের বাড়ি ত্যাগ করে তারা হোপলেসলি এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, তাদেরকে বাধ্য করা হলো। কেউ তো চায়নি যে দেশভাগ হয়ে যাক, সাধারণ মানুষ চায়নি বাবা। নেতা মন্ত্রী আপার ক্লাসের লোকেদের যে চক্রান্ত, সেই চক্রান্তে দেশভাগ, তাই না? সাধারণ মানুষ তো চাইবে না এরকম কিছু হোক, তারা তো শান্তিতে ছিল। হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া হলো রাতারাতি যে না, কাল থেকে দুটো দেশ আলাদা, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, চলো তোমরা এবার এখান থেকে ওখানে যাও আর তোমরা এখান থেকে ওখানে যাও, দৌড়ে বেড়াও। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে ভয়াবহতা, এই যে হোমলেস হোপলেস সিচুয়েশন, সেই সিচুয়েশনকে তুলে ধরছে গল্প। সেকেন্ড কি? ডেসপারেশন, লোনলিনেস অ্যান্ড হোপলেসনেস। তাহলে এই যে রুকমানির সিচুয়েশন, রুকমানি তো ডেসপারেট হয়ে গেল, সে তো লোনলি হয়ে গেল, সে তো হোপলেস হয়ে গেল। রুকমানির টোটাল জীবন আপসাইড ডাউন হয়ে গেল, ওলটপালট হয়ে গেল। শুধু রুকমানি নয়, রুকমানির মতো লক্ষ লক্ষ রুকমানি এই পার্টিশনের ভিকটিম, তাদের মধ্যেও ডেসপারেশন, লোনলিনেস, হোপলেসনেস এলো। সেই জায়গাটাকে তুলে ধরছে। 3 নাম্বার, গল্পের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। কি কনফ্লিক্ট? একটা ইন্টারনাল কনফ্লিক্ট, একটা এক্সটার্নাল কনফ্লিক্ট। ইন্টারনাল কনফ্লিক্ট কোনটা? যেটা রুকমানির মনের ভেতরে চলছে, যেটা রুকমানির মনের ভেতরে চলছে, যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় এলো, সে তো ইচ্ছা করে আসেনি, তাকে বাধ্য করা হলো। সে তার বাড়ি ঘর দোর, বন্ধু বান্ধব, চেনা শোনা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এলো। তাহলে ইন্টারনাল কনফ্লিক্ট। আর তার সাথে এক্সটার্নাল কনফ্লিক্ট কি বাবা? এই যে পার্টিশনের পরে দাঙ্গা শুরু হয়ে গেল, হিন্দু মুসলিম দাঙ্গা, চারিদিকে কেওস, মারপিট, খুনোখুনি, রেপ, ঝগড়া, ঝামেলা। এই যে সিচুয়েশনটা, এটা এক্সটার্নাল কনফ্লিক্ট। তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো কনফ্লিক্টকে দেখানো হচ্ছে। আর দেখানো হচ্ছে সিম্বলিজম অ্যান্ড দ্য সাবঅল্টার্ন। এই যে সাবঅল্টার্ন, এই টার্মটা খুব বিখ্যাত টার্ম। এই টার্মটাকে প্রথম ব্যবহার করেছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এই টার্মটাকে প্রথম ইউজ করেছিলেন ফেমিনিজমে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক নামে একজন ক্রিটিক। সাবঅল্টার্ন মানে কি? যাদেরকে আমরা একেবারেই তুচ্ছ করে রেখেছি, যাদের সমস্ত অধিকার আমরা খর্ব করেছি, তাদেরকে বলা হয় সাবঅল্টার্ন। তাহলে এই দেখো, এখানে যে পাখিটা রয়েছে, পাখিটা যে খাঁচায় বন্দি, এই পাখির যে খাঁচায় বন্দি, এটাই তো সবচেয়ে বড় সিম্বল। এটাই তো রুকমানির জীবনের যে সিম্বল, রুকমানির জীবনটাকে প্রেজেন্ট করছে। রুকমানিও একজন সাবঅল্টার্ন, একজন পিছিয়ে পড়া মানুষ। সে ওই পাখিটার মতো বন্দি, সে ওই পাখিটার মতো ভয়েসলেস। পাখি তো আর কথা বলতে পারছে না, পাখি তো ভয়েসলেস, দুটো কথা বলে, ওগুলো শিখেছে, দুটো বলে। রুকমানির জীবনে সেটাই হয়েছে, যে রুকমানি কি করছে আর কোথায় আছে। পাখি, সে পাখিটার মতো ট্র্যাপড, সে ভয়েসলেস, সে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে কাদের ওপর? অন্যান্যদের ওপর। তাকে লোকে খেতে দিলে সে খেতে পাবে, গভর্নমেন্ট সাহায্য করলে সে সাহায্য পাবে, না হলে সে না খেয়ে মরবে। তাহলে এখানে ওই সমস্ত মানুষদের গল্প যারা পার্টিশনের ফলে ডিসপ্লেসমেন্ট হয়েছিল, যারা সাফার করেছিল, তাদের দ্বারা, যারা ক্ষমতায় রয়েছে তাদের ইগনোরেন্সের জন্য। কারণ পার্টিশন তো সাধারণ মানুষ করেনি, আমি তুমি মিলে তো পার্টিশন দেশভাগে সাইন করিনি। দেশভাগে যারা সাইন করেছিল তারা সবাই বড় বড় নেতা মন্ত্রী, আপার পজিশনের মানুষ। তাহলে তারা তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে দেশভাগ করে দিল। তাহলে সেই দেশভাগের ফলে সাফার করলো কারা?
সাধারণ দরিদ্র মানুষেরা, বোথ পুরুষ মহিলা সবাই। বেশি সাফার করেছিল কারা? মহিলারা, বয়স্করা আর বাচ্চারা। তারা সবচেয়ে বেশি সাফার করেছিল, তারা ছিল সবচেয়ে বেশি ভিকটিম। লাস্ট কি? ইনডিফারেন্স অফ অথরিটি ভার্সেস ফ্লিটিং হিউম্যান কাইন্ডনেস। এই যে অথরিটির কি উচিত ছিল? দেশ ভাগ যখন সরকার করলো, গভর্নমেন্টের তো উচিত যারা এই দেশ ভাগে ভিকটিম তাদেরকে সঠিকভাবে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, তাদের জন্য রোজগারের ব্যবস্থা করা, তাদের জীবনটাকে আবার সাজিয়ে দেওয়া। কিন্তু না, গভর্নমেন্ট তো সেসব কিচ্ছুই ভাবলো না। গভর্নমেন্টের মনে হলো দেশভাগ করতে হবে, চলো দেশভাগ করে দাও। মানুষজন কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোথায় থাকবে, আদৌ থাকতে পাবে কিনা, ওসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। টোটালি অথরিটি একটা ইনডিফারেন্স মনোভাব তৈরি করলো। তাহলে এই যে ডেপুটি কমিশনারের যে চরিত্র সেটাই তুলে ধরছে যে সরকার ওই লোকগুলোকে ভুলে গেছে। সরকার দেশ ভাগ করে নিজেরা ক্ষমতা দখল করে নিজেরা আনন্দে আছে, কিন্তু তাদের ফলে যে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে সেই সাফারিং এর কথা কিন্তু গভর্নমেন্ট ভুলে গেছে। আর কি দেখানো হচ্ছে? হিউম্যান কাইন্ডনেসের সাথে গভর্নমেন্টের এই যে অনিচ্ছা, এটার একটা তুলনা করছে। হিউম্যান কাইন্ডনেস কার মধ্যে দেখানো হচ্ছে? ওই যে লোকটা দোকান করছে সেও একজন সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে দেখো মানবিকতা রয়েছে। সে সাধারণ মানুষ বলে আরেকটা সাধারণ মানুষের ব্যথা বুঝছে, আরেকটা সাধারণ মানুষের কষ্ট বুঝছে। কিন্তু যারা অথরিটিতে রয়েছে, যারা পাওয়ারে রয়েছে, তারা কিন্তু বুঝতে পারছে না। তাহলে প্যারট ইন দ্য কেজ শুধুমাত্র ছোট্ট পাড়া একটা গল্প নয় বাবা, যে খাঁচায় বন্দি টিয়া পাখি একটা বিরাট বড় হিস্ট্রিক্যাল সিচুয়েশনকে তুলে ধরছে। রুকমানি এবং তার ওই যে টিয়া পাখি দুটোই হচ্ছে সিম্বল। দুটোই কিসের সিম্বল? সেই সমস্ত মার্জিনালাইজড মানুষদের কথা তুলে ধরছে যারা এই পার্টিশনের ভিকটিম। সেই কারণে এই গল্পের যে টাইটেল, সেই টাইটেল দেওয়া হয়েছে দ্য প্যারট ইন দ্য কেজ। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা গল্পের প্লটটাকে অ্যানালাইসিস করব। আজকের ক্লাস আমাদের ইন্ট্রোডাকশনেই শেষ হলো।